ওয়েলকাম ভিউয়ার্স। আজকে টিউটোরিয়ালের বিষয় হচ্ছে এসো 29 দিনে ওয়েব ডিজাইন শিখি। আমরা জানি ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট বর্তমানে সারা পৃথিবীতে অনেক পপুলার, বিকজ প্রত্যেকটা পার্সনের সবাই চেষ্টা করে নিজস্ব একটা ওয়েবসাইট থাক বা নিজের নামে একটা ওয়েবসাইট থাক। এর জন্য হয়তো অনেক ওয়েবসাইট ক্রিয়েট করে, হয়তো বা কেউ বিজনেস করার জন্য ওয়েবসাইট বানায়। সো এই টিউটোরিয়ালের বিষয় হচ্ছে 29 দিনে ওয়েবসাইট শেখা। তবে একটা জিনিস, প্রফেশনাল ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভেলপার হওয়ার জন্য আসলে 30 দিনের পর্যাপ্ত সময় নয়। তবে বেসিক শেখার জন্য এবং মোটামুটি কাজ করার জন্য 29 দিন এনাফ। আমার বিগত এক্সপিরিয়েন্স থেকে এবং অন্যান্য সবার এক্সপিরিয়েন্স থেকে আশা করি 29 দিনের মধ্যে আপনাদের পূর্ণাঙ্গ ধারণা সহ হাতে কলমে কাজ করা শিখিয়ে দিতে পারবো। তো এর জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনাদের প্রচুর পরিমাণে ধৈর্য থাকতে হবে। সেকেন্ড হচ্ছে এক্সপিরিয়েন্স অর্জন করার জন্য অবশ্যই প্রচুর প্র্যাকটিস করতে হবে। আর থার্ড হচ্ছে অবশ্যই কিছু হোমওয়ার্ক দেবো, সেই হোমওয়ার্কগুলো যদি ঠিকমতো প্র্যাকটিস করেন, প্লাস আমি যেভাবে ওয়েব ডিজাইন শিখছি বা আমি এখনও ট্রাই করতেছি শেখার জন্য নতুন নতুন কিছু, সেভাবে যদি ফলো করেন আশা করি আমরা খুব সহজ এবং অল্প সময়ের মধ্যে ওয়েব ডিজাইন শিখতে পারবো। সো শুরু করা যাক আমাদের ওয়েব ডিজাইন টিউটোরিয়াল। লেকচার 1 অ্যাকচুয়ালি অনেকগুলো লেকচার থাকবে, তার ভিতর থেকে চেষ্টা করব অল্প সময়ের মধ্যে যেগুলো আমাদের বেশি বেশি দরকার এবং এর বাস্তবধর্মী ব্যবহার কিভাবে করব, প্লাস কিভাবে কোনটা ইমপ্লিমেন্ট করলে খুব তাড়াতাড়ি আমাদের ওয়েব ডিজাইন, দ্যাট মিনস এইচটিএমএল সিএসএস শেখা যায়, সে বিষয়ে আলোচনা করা হবে। তো প্রথমে থাকছে লেকচার 1, ইন্ট্রোডাকশন, ক্যারিয়ার, ট্যাগ, নেসেসারি সফটওয়্যার, সিস্টেম অফ কোডিং। হোয়াট ইজ এইচটিএমএল? এইচটিএমএল বলতে আমরা কি বুঝি? প্রথমে আমাদের যেটা প্রয়োজন জানা সেটা হচ্ছে যে এইচটিএমএল জিনিসটা কি। তো এইচটিএমএল জিনিসটা বোঝার জন্য ফার্স্টে আমরা একটা জিনিস কল্পনা করতে পারি যে একটা ওয়েব পেজ আমরা যখন মজিলা ফায়ারফক্স বা অন্যান্য ব্রাউজার দিয়ে ব্রাউজ করি তখন অবশ্যই কোনো না কোনো পেজ আমাদেরকে দেখতে হয়। যেমন এক্সাম্পল হিসেবে বলতে পারি যে খাতার কথা বা বইয়ের কথা। বইতে অনেকগুলো পেজ থাকে, সেই পেজগুলো ভিতরে অনেক লেখা থাকে, অনেক রাইটারের লেখা থাকে। তো সেই পেজগুলোই যখন নাকি ওয়েব ফর্মের মাধ্যমে তৈরি করা হয় তখন তাকে ওয়েব পেজ বলি আমরা। তো এইচটিএমএল এ অনেকগুলো ট্যাগ আছে, সেই ট্যাগের সমন্বয়ে আসলে এইচটিএমএলটা ওয়েব পেজ তৈরি হয়। তো ফার্স্টে দেখে নিই যে এইচটিএমএল জিনিসটা কি। এইচটিএমএল আমরা জানি যে W3 স্কুল এইচটিএমএল সিএসএস এবং ওয়েব ডিজাইন প্লাস ডেভেলপমেন্ট শেখার জন্য অন্যতম ওয়েবসাইট। তো সেখানে ভাষা অনুসারে এবং অন্যান্য ওয়েবসাইটের ভাষা অনুসারে বা তাদের ডেফিনেশন অনুসারে এইচটিএমএল কীভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। এইচটিএমএল ইজ এ ল্যাঙ্গুয়েজ ফর ডিসক্রাইবিং ওয়েব পেজ। এর মানে হচ্ছে যে এইচটিএমএল ওয়েব পেজগুলোকে বর্ণনা করে। সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে এইচটিএমএল মেম্বার মিনস হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজগুলো হচ্ছে যে অনেকগুলো ট্যাগের সমন্বয়ে এইচটিএমএল এর যে কোডগুলো তৈরি হয় সেগুলোকে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলা হয়। থার্ড, এ মার্কআপ ল্যাঙ্গুয়েজ ইজ এ সেট অফ মার্কআপ ট্যাগস, যেটা বলেছিলাম একটু আগে। দ্য ট্যাগস ডিসক্রাইব দ্য ডকুমেন্ট কন্টেন্ট। HTML documents contain HTML text and plain text। তো এই সবগুলোরই কম্বিনেশনে একটা HTML পেজ তৈরি হয়। তো আপনারা যদি লক্ষ্য করেন তাহলে আমরা দেখতে পাবো যে যখন আমরা ব্রাউজারে কোনো পেজ ব্রাউজ করি, সাপোজ techtunes.com, আমরা জানি যে টেকটুনস বাংলাদেশের অন্যতম নাম্বার 1 ব্লগ সাইট। তো HTML পেজ কোনটা? অ্যাকচুয়ালি টেকটুনসের যে পেজটা সেই পেজটাকে আমরা HTML পেজ হিসেবে বলতে পারি। দেখুন এখানে অনেকগুলো রিসোর্স আছে প্লাস আর্টিকেল আছে, সেই আর্টিকেলগুলো আসলে যে কম্বিনেশনে তৈরি করা হয়েছে সেটা হচ্ছে HTML এর কম্বিনেশন তৈরি করা হয়েছে। আমরা ফার্স্টে বলছিলাম যে অনেকগুলো ট্যাগের সমন্বয়ে HTML
তৈরি হয়। তো আমরা যদি একবার পেজটার রিসোর্স দেখি তাহলে দেখতে পাবো সেই HTML ট্যাগগুলো কি। আমরা যদি মজিলা ফায়ারফক্সের পেজ ভিউ সোর্সে ক্লিক করি তাহলে HTML গুলো দেখতে পাবো। এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার ট্যাগের সমন্বয়ে এই পেজটা তৈরি হয়েছে। তো আসলে অ্যাকচুয়ালি এভাবেই একটা ওয়েব পেজ তৈরি করা হয়। বেসিক্যালি দেখতে যত বোরিং লাগতেছে বা কষ্ট লাগতেছে বা দেখতে অসুবিধা হচ্ছে, আসলে জিনিসগুলো তৈরি করা অতটা কঠিন না। আপনি যদি রেগুলার প্র্যাকটিস করেন প্লাস আমার টিউটোরিয়ালগুলো ফলো করেন, আশা করি অল্প সময়ের মধ্যে আপনি এরকম হাজার হাজার কোড নিজে তৈরি করতে পারবেন। তো আরেকটা ওয়েবসাইট দেখি আমরা, facebook.com। আমরা জানি যে সোশ্যাল ওয়েবসাইটে সবচেয়ে বড় এবং সবচেয়ে বড় পাওয়ারফুল মিডিয়া হচ্ছে facebook.com। তো এই facebook.comও HTML শত শত HTML ট্যাগের সমন্বয়ে ফেসবুক পেজ তৈরি করা হয়েছে। তো আমরা যদি রাইট মাউস ক্লিক করে ভিউ পেজ সোর্সে ক্লিক করি আমরা দেখতে পাবো যে এই পেজটা আসলে HTML ফর্মটা কীরকম। তো আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে facebook.com ফন্ট পেজের HTML ফর্ম। এই এতগুলো ফর্ম কম্বিনেশনে আমাদের এই HTML ফেসবুকের ফন্ট পেজটা ডিসপ্লে করছে। সেকেন্ড যেটা হচ্ছে হিস্টোরি অফ HTML। যদিও আমাদের এটা দরকার নেই শেখার যে কীভাবে HTML আসলো, কোত্থেকে আসলো, কে তৈরি করলো, তারপরেও আশা করি বেসিক জেনে নেওয়াটা ভালো। সাপোজ কোনো এক সময় কেউ বললো আপনি যখন ওয়েব প্রোগ্রামার বা ওয়েব ডিজাইনার হয়ে যাবেন, কেউ যদি আস্ক করে যে আপনি তো HTML পারেন, সেই HTML এর কোথা থেকে আসলো বা তার জনক কে, কত সাল থেকে এটা চালু। সো এর জন্যই মেনলি হিস্টোরি অফ HTML, যদিও এটা মুখস্থ করার কোনো দরকার নেই। তো ফার্স্ট HTML ইনভেন্টর, HTML যে আবিষ্কার করেন তার নাম হচ্ছে টিম বার্নার্স-লে। 1990 সালে নাসার ইনফরমেশন সারা ওয়ার্ল্ডে যখন এক দেশ থেকে আরেক দেশে ইনফরমেশনগুলো শেয়ার করার প্রয়োজন পড়ে, তখন মেনলি HTML তৈরি করা হয় যে নাসার কাজগুলোকে যাতে খুব অল্প সময়ের মধ্যে একটা পিসি থেকে আরেকটা পিসিতে খুব তাড়াতাড়ি বা ইনফরমেশনগুলো শেয়ার করা যায়। থার্ড হচ্ছে আমরা যে HTML ফর্মগুলো তৈরি করছি বা প্রত্যেকটা জিনিসের রুলস আছে যে এই অনুসারে কাজ করলে এই অনুসারে কাজটা হবে। সো যেমন মাইক্রোসফট কর্পোরেশন বা অ্যাপেল কোম্পানির কথা বলতে পারি, তাদের নিজস্ব রুলস আছে। তাদের ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েবগুলো তৈরি করার ক্ষেত্রে যে এই বাধ্যবাধকতা বা রেস্ট্রিকশন আছে যে কোন কোন জায়গায় কী কী ফর্ম ইউজ করতে হবে বা কোনটা ভ্যালিড ইনভ্যালিড। সো সেই সব জিনিস কন্ট্রোল করার জন্য 1997 সালে W3C, দ্যাট মিনস ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম। সো আমরা পিকচারে দেখতে পাচ্ছি স্যার টিম বার্নার্স-লেকে। তো উনি হচ্ছে আধুনিক HTML এর জনক। পরের টপিকটা হচ্ছে যে ক্যারিয়ার। আসলে আমরা HTML বা CSS কিসের জন্য শিখব বা কেনই শিখবো, এর ডিমান্ডটা কীরকম, তো সেটা জানার জন্যই আমাদের পরের টপিক। সো এই টপিকে আশা করি আমরা উৎসাহিত হব যে আমরা অবশ্যই HTML বা CSS শিখব এবং অবশ্যই আমাদের একটা বেটার ক্যারিয়ার বা একটা বেটার ফিউচারের জন্যই। সো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি ক্যারিয়ার অ্যান্ড ফিউচার অফ ওয়েব ডিজাইন। তো ওডেক্স তো আমরা সবাই জানি যে ফ্রিল্যান্সিং অনেকে করে বা আমাদের আশেপাশে অনেকে করছে, প্লাস আমরাও যারা আছি ভবিষ্যতে করব। সো ওডেক্সে হিউজ অপরচুনিটি ফর ওয়েব ডিজাইন। লাস্ট আপডেট হচ্ছে যে আমি এই টিউটোরিয়াল তৈরি করার আগ পর্যন্ত ওডেক্সে 4115টি জব পোস্ট ছিল, যেটা কিনা ওয়েব ডিজাইন বেস। তো অ্যাভারেজ অফ স্যালারি একজন ওয়েব ডিজাইনার, প্রফেশনাল মানের ওয়েব ডিজাইনার, তার অ্যাভারেজ অফ স্যালারি $75,000। তো ম্যাক্সিমাম স্যালারি অনেক অনেক কান্ট্রিগুলো আছে যারা নাকি খুব হাইলি প্রফেশনাল ওয়েব ডিজাইনার। তো তাদেরকে এটা কোনো হাস্যকর কোনো ঘটনা না যে $85,000 পে করে। মিনিমাম স্যালারি অফ ওয়েব ডিজাইনার $40। সো হাইট প্রথমে জেনে নেই যে হাইট পেইড কান্ট্রিগুলো
কোনগুলো কান্ট্রি যারা নাকি ওয়েব ডিজাইনার বা যারা প্রফেশনাল ওয়েব ডিজাইনার আছে তাদেরকে হাই পেইড করে, তার ভিতরে হচ্ছে ফিলাডেলফিয়া, যারা নাকি একজন ওয়েব ডিজাইনারকে 79,000 অ্যাবভ ইউএস ডলার পেইড করে, সান ফ্রান্সিসকো 79 অ্যাবভ, নিউ ইয়র্ক 77,000 অ্যাবভ। তো এতক্ষণ জানলাম যে হাই পেইড কান্ট্রিগুলো যারা নাকি প্রফেশনাল ওয়েব ডিজাইনারদের মোটামুটি অনেক ভালো মানের প্রফেশনাল ওয়েব ডিজাইনার প্লাস তাদেরকে কি পরিমাণ পেইড করে। তো এখন জেনে নেই যে বা লো পেইড কান্ট্রিগুলো কোন কান্ট্রিগুলো যারা নাকি মোটামুটি বা মিনিমাম স্যালারি পেইড করে। তো এর ভিতরে আছে সান জুয়েন, পোর্টারিকা। তো তাদের একজন ওয়েব ডিজাইনার 48 অ্যাবভ 1000 ইউএস ডলার ইনকাম করতে পারে। গ্রিনসবোরো 55,000 অ্যাবভ, বার্লিংটন 75,000 অ্যাবভ। সো মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে ওয়েব ডিজাইনারদের ডিমান্ড বা এখনও পর্যন্ত ওয়েব ডিজাইনারদের প্রচুর ডিমান্ড আছে। তো বাংলাদেশে অবস্থানটা কি? বাংলাদেশে একজন প্রফেশনাল ওয়েব ডিজাইনার মান্থলি 10,000 থেকে 15,000 টাকা ইজিলিতে ইনকাম করতে পারে। আর সে যদি ইচ্ছা পোষণ করে বা আরও খুব ভালো মানের ওয়েব ডিজাইনার হয় বা ইউনিক প্লাস তার নিজস্ব সৃষ্টিশীলতা বা আর ক্রিয়েটিভিটি থিঙ্কিং থাকে, তাহলে সে অবশ্যই তার সেই মেধা দিয়ে সে 45,000 বা 40,000 ইজিলিতে ইনকাম করতে পারে। তো এতক্ষণ দেখলাম যে ইন্ট্রোডাকশন প্লাস ক্যারিয়ার অপরচুনিটি ফর ওয়েব ডিজাইন। সো এখন আমরা যেহেতু ওয়েব ডিজাইন শিখতে চাচ্ছি মেনলি HTML প্লাস CSS, তো এর জন্য আসলে কী কী জিনিস দরকার বা নেসেসারি টুলসগুলো কী কী। তো ফার্স্ট আপনার যেটা দরকার হবে সেটা হচ্ছে একটা কম্পিউটার, যেহেতু এটা লাগবে, এটা কোনো বিকল্প কোনো ওয়ে নাই, কারণ কম্পিউটার ছাড়া আপনি কোনো কাজই করতে পারবেন না। সেকেন্ড যেটা ইন্টারনেট ব্রাউজার, মোজিলা ফায়ারফক্স, ক্রোম, এনিহাউ যে কোনো একটা হলেই চলবে। কোড এডিটরের জন্য অবশ্যই নোটপ্যাড প্লাস প্লাস, অ্যাডোব ড্রিমওয়েভার। এটা আসলে যারা প্রফেশনাল ওয়েব ডিজাইনার প্লাস যারা খুব অল্প সময়ে ওয়েব ডিজাইন করতে চান তাদের এটা খুবই দরকার। প্লাস আমি অ্যাডোব ড্রিমওয়েভার সাজেস্ট করি, বিকজ আমি নিজেও অ্যাডোব ড্রিমওয়েভার ইউজ করি। অ্যাডোব ফটোশপ, যেহেতু ফার্স্টে আমাদেরকে ওয়েব ডিজাইন তৈরি করার জন্য অবশ্যই একটা থিঙ্কিং তৈরি করে নিতে হয় যে আমরা কোনো একটা ওয়েবসাইট তৈরি করব, সেই ওয়েবসাইটের লেআউট, কালার, এভরিথিং। তো এইসব করার জন্য অবশ্যই আমাদেরকে পিএইচডি টেমপ্লেট তৈরি করতে হবে। আর আমরা অবশ্যই চেষ্টা করব পিএইচডি টু HTML প্লাস CSS সেই লেকচারে আপনাদের অ্যাডোব ফটোশপ সম্পর্কে আরও বিস্তারিত বলার জন্য। দেন ফায়ারবাক অ্যাকচুয়ালি এটা মোজিলা ফায়ারফক্সের অ্যাডভান্স। তো যারা প্রফেশনাল ওয়েব ডিজাইন হতে চান তাদেরকে অবশ্যই ফায়ারবাক প্লাস অন্যান্য যেগুলো কোড এডিটর আছে খুব সহজে আপনারা এই অ্যাডভান্সগুলোর সাহায্যে খুব ইজিতেই অল্প সময়ে আপনি আপনার ওয়েবসাইট তৈরি করতে পারবেন। দেন FTP বা ফাইল ট্রান্সফার প্রোটোকল। তো আসলে FTPর সাহায্যে আপনি যখন একটা ওয়েবসাইট তৈরি করবেন সেই ওয়েবসাইটটাকে অবশ্যই কোনো একটা সার্ভারে আপলোড করতে হবে, সেই সার্ভার থেকে যাতে সারা ওয়ার্ল্ডে, শুধু বাংলাদেশে না, আপনি সারা ওয়ার্ল্ডের আপনার ওয়েবসাইটটাতে কোনো ভিজিটর ভিজিট করতে পারে বা দেখতে পারে। তো অবশ্যই সেই আপনার ওয়েবসাইটটা আপনার পিসিতে থাকলে হবে না, আপনাকে সেই ওয়েবসাইটটাকে কোনো একটা সার্ভারে আপলোড করে দিতে হবে যাতে সারা ওয়ার্ল্ড থেকে ভিজিটররা আপনার ওয়েবসাইটটা দেখতে পারে। সো এর জন্যই আমরা আমরা যেভাবে বা যে সিস্টেমে আমাদের ফাইলগুলোকে সার্ভারে আপলোড করব, তো সেটাকে বলা হয় ফাইল ট্রান্সফার প্রোটোকল। তো এর জন্য অবশ্যই কিছু সফটওয়্যার আছে, তার ভিতরে আমি সাজেস্ট করি বা আমি ইউজ করি মেনলি ফায়ার FTP। তো আমরা যখন নাকি আমাদের পূর্ণাঙ্গ ওয়েবসাইটটা তৈরি করা হয়ে যাবে, তখন আশা করি আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে ফাইল আপলোড করতে হয়, সার্ভারে আপলোড করতে হয়।